মঞ্চে আছেন এখানে পল্টুবাবু, সত্যবাবু সহ সামনে সলিলদা রয়েছেন, আরো আমাদের নেতৃত্ব এখানে রজব রয়েছে। আপনারা যারা আছেন আমাদের পার্টির নেতৃত্ব, কর্মী, সংগঠক, আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এই চেতলা অঞ্চলের আমার গুরুজনেরা, আমার ভাইরা, বোনেরা, বন্ধুরা, দেখুন কালকে সন্ধ্যে 6টার মধ্যে, মানে এতক্ষণে প্রচারের সময় শেষ হয়ে গেছে, তার কয়েক ঘন্টা পর থেকে কার্যত ভোট শুরু হয়ে যাবে সামনের 1 তারিখ। আপনারা সবাই এখানে সচেতন মানুষ, আপনারা সবাই সব ব্যাপারে খবর রাখা ওয়াকিবহাল মানুষ। আমার বিশ্বাস যারা এখানে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা সবাই ইতিমধ্যে প্রায় প্রত্যেকে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন আপনারা কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন। আপনাদের এই সিদ্ধান্ত যাই হয়ে যাক না কেন, আপনাদের সিদ্ধান্তের উপর আমাদের ভরসা আছে, আমাদের আস্থা আছে। এবং আপনারা আমাদেরকে দেখেছেন, চরম সুদিনেও দেখেছেন, চরম দুর্দিনেও দেখেছেন। আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থাকি। এইটা বলে আপনাদেরকে কয়েকটা কথা বলছি। দেখুন, একটা লোকসভার ভোট হচ্ছে, সবাই প্রচার করছে, সমস্ত রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রচার করছে। আপনাদের কাছে আবেদন করছি, একবার তাকিয়ে দেখুন আপনাদের সামনে একটা দল রয়েছে যারা 10 বছর ধরে সরকার চালাচ্ছে, আজকেও তাদের প্রধানমন্ত্রী এখানে মিটিং করছেন, সেই কাকদ্বীপের ওখানে মিটিং করছেন। আমি যখন এখানে আসছিলাম আজকের এই মিটিংটা করতে, আপনাদেরও নিশ্চয়ই অভিজ্ঞতা হয়েছে। আপনাদের এই সামনে থেকে, অহিন্দ্র মঞ্চের সামনে থেকে, এই দুর্গাপুর ব্রিজ থেকে এসে অহিন্দ্র মঞ্চের সামনে থেকে রাজবাড়ি হয়ে একটার পর একটা বিজেপির পতাকাওয়ালা ম্যাটাডোর ফিরছে। এবার আপনারা চিন্তা করুন, কোথায় সেই কাকদ্বীপ? এখান থেকে তারাতলা পার করে, বেহালা পার করে, জোকা পার করে, আমতলা পার করে, সে কোথায়? একেবারে সমুদ্রের একটু আগে কাকদ্বীপ, সুন্দরবনের মধ্যে পড়ে। কোথা থেকে লোক নিয়ে গেছে, রুবি হসপিটালের পেছনে থেকে লোক নিয়ে গেছে, এইসব জায়গা থেকে ঝেঁটিয়ে লোক নিয়ে গেছে কাকদ্বীপে একটা প্রধানমন্ত্রীর মিটিং এ ভিড় করানো হচ্ছে। তারা আজকে এখান থেকে ফিরছে। এই হচ্ছে একটা দলের অবস্থা। রাস্তায় কোনো লোককে খুঁজে পাবেন না। একটা দেশের প্রধানমন্ত্রী দিলীপ ঘোষের মতো শুভেন্দু অধিকারীদের মিটিং করার জন্য নয়, দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মিটিং করার জন্য 100 কিলোমিটার দূর থেকে ম্যাটাডোরে করে লোককে নিয়ে যেতে হয়, তবে সেই মিটিং এ ভিড় হয়, তবে সেই মিটিং এর ছবি ওঠে। আর সেই পার্টির নেতা গতকাল দিলীপ ঘোষ বলছেন, দেখলাম যে কলকাতাতে কখনো নাকি বামপন্থীরা জেতেনি, যখন বামফ্রন্ট সরকার ছিল তখন নাকি কখনো কলকাতায় বামপন্থীরা জেতেনি। বিজেপি নাকি এবার কলকাতায় ভালো ফলাফল করে এখানে আসন জিতে নাকি পশ্চিমবাংলার হাওয়া ঘোরাতে শুরু করে দেবে। এখন তখন দিলীপ ঘোষ বাচ্চা ছেলে, ও একটা বড় সময় ওকে ওর পার্টি পশ্চিমবাংলায় রাখেনি, পশ্চিমবাংলার বাইরে এখানে করে ঘুরে বেড়াতো কাঁধে ঝোলা নিয়ে। ও জানে না পশ্চিমবাংলার ইতিহাস, কলকাতার ইতিহাস। উনি কখনো বিপ্লব দাশগুপ্তর নাম শোনেননি, উনি সুধাংশু শীলের নাম শোনেননি, মোহাম্মদ সালিমের নাম শোনেননি, উনি শ্যামল চক্রবর্তী, মানব মুখার্জি, রবীন্দ্র, দেবেশ দাসের নাম শোনেননি, উনি বিকাশ ভট্টাচার্যের নাম শোনেননি, প্রশান্ত চ্যাটার্জির নাম শোনেননি। ওরা জানে না এখান থেকে বামপন্থীরা কবে জিতেছে, কবে জেতেনি। কলকাতা শহরে লোকসভা থেকে শুরু করে বিধানসভায়, কর্পোরেশনে বারবার কলকাতার মানুষ আমাদেরকে কম বেশি দায়িত্ব দিয়েছেন। আবার এটাও ঘটনা, দক্ষিণ কলকাতা লোকসভার আসন দক্ষিণ কলকাতা হিসেবে আমরা বহু বছর, বিপ্লব দাশগুপ্তের পর থেকে প্রায় 3 দশক আমরা জিতিনি, এটাও সত্যি। কিন্তু আপনাদেরকে বলছি, একটা প্রধানমন্ত্রীর মিটিং করার জন্য যাদেরকে 150 কিলোমিটার দূর থেকে ম্যাটাডোরে করে লোককে নিয়ে যেতে হয়, সেই পার্টির নেতা এসে ওরা বলছে ওরা কলকাতায় আবার ভালো ফলাফল করবে। কলকাতায় ভালো ফলাফল করার জন্য লোক এনেছে কোত্থেকে? একজনকে নিয়ে এসছে রায়গঞ্জ থেকে, আর একজনকে নিয়ে এসছে তৃণমূল কংগ্রেস থেকে। আপনারা চিন্তা করতে পারেন, দেশের একজন মন্ত্রী দেবশ্রী চৌধুরী, যিনি এখানে বিজেপির প্রার্থী, দেশের মন্ত্রী, রায়গঞ্জের মানুষ তাকে আগেরবার ভোট দিয়েছিলেন, তিনি জিতে দেশের মন্ত্রী হয়েছিলেন। তিনি এমন অপদার্থ, তাকে পরের বার রায়গঞ্জে তো বিজেপি প্রার্থী করতে পারলই না, রায়গঞ্জ থেকে 500 কিলোমিটার দূরে দক্ষিণ কলকাতায় এনে প্রার্থী করলো। এটা হচ্ছে বিজেপির ডাম্পিং গ্রাউন্ড, ডাস্টবিন। যত রাজ্যের বিজেপির লোকজন নিজের এলাকায় পরের বার আর জিততে পারবে না ধরে নিয়ে, ও জানি দক্ষিণ কলকাতা এমনি খরচের খাতায় আমাদের দেওয়াল লেখার লোক নেই, পোস্টার লাগানোর লোক নেই, ওখানে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে দেবে। আপনারা আমাদের রাজ্যের সরকারকে দেখছেন 13টা বছর ধরে। আজকে এই চেতলা অঞ্চলে একটা সময় এখান থেকে কাউন্সিলর ইলেকশনে জিতে পরে এমএলএ হয়ে আজকে রাজ্যের মন্ত্রী ববি হাকিম কালকে এখানে সভা করে গেছে। কালকে আমি দেখছিলাম, পরে ববি হাকিমের ফেসবুক পেজে ফেসবুক লাইভ করেছে, কিছু কিছু জায়গা দেখছিলাম সেই মিটিং এর। কালকে এই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিম আমাদেরকে গালাগাল দিচ্ছে। নিজে একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়া একজন মানুষ, তিনি আজকে লড়াই করেছেন, বামফ্রন্ট আমলেও এই অঞ্চল থেকে জিতেছেন, কাউন্সিলর হয়েছেন, পরবর্তীকালে কলকাতা পুরসভার মেয়র হয়েছেন, আবার স্যান্ডো গেঞ্জি পরে পয়সা খেয়েছেন, সবই ঠিক আছে, জেলও খেটেছেন। তিনি বলছেন সাহেরা হালিমকে আমরা অপরাধ করে ফেলেছি। সাহেরা হালিম তার পরিচয়
সে জন্মসূত্রে মুসলমান পরিবারে জন্ম না বলে সায়েদা হালিমকে আমরা প্রার্থী করে অপরাধ করে ফেলেছি, এই কথাটা কে বলছে? এই কথাটা কোনো বিজেপির নেতা বলছে না, এই কথাটা দিলীপ ঘোষ বলছে না, শুভেন্দু অধিকারী বলছে না, কথাটা বলছে কে না, কথাটা বলছে ববি হাকিম। আবার ব্যাখ্যা দিচ্ছে কেন, বলছে সংখ্যালঘু মুসলমান মানুষের ভোট যাতে একা তৃণমূল না পায়, যাতে সেই ভোটের একটা অংশ সিপিএম পেতে পারে, তাতে নাকি বিজেপি জিতে যাবে, বিজেপির সুবিধা হয়ে যাবে, তার জন্য নাকি সিপিএম এখানে সায়েদা হালিমকে দাঁড় করিয়েছে। আপনারা খালি চোখ বন্ধ করে ভাবুন, আমি জিজ্ঞেস করছি এখানে দাঁড়িয়ে যদি ববি হাকিমের কোনো চামচা থাকে, ববি হাকিমের কোনো চামচার বক্তব্যতার ক্ষমতা থাকলে এখানে এসে উত্তর দিয়ে যা, তাই যদি হয়ে থাকবে তাহলে তোরা উত্তর দে। অধীর চৌধুরীর বিরুদ্ধে গুজরাট থেকে নিয়ে এসে ইউসুফ পাঠানকে বহরমপুরে দাঁড় করানো হয়েছিল কোন ইকুয়েশন খেলার জন্য, কোন খেলা খেলার জন্য? এই সায়েদা হালিম কদিন আগে বালিগঞ্জের বাইলেকশনে প্রার্থী হয়েছিল, ভোটের আগে, বিধানসভা ভোটের আগে ববি হাকিমরা বলতো না যে বিরাট একেবারে বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে, সিএ এর বিরুদ্ধে লড়াই করছে ববি হাকিমের পার্টি, মমতা ব্যানার্জির পার্টি, ওদেরকে ভোট দিতে হবে। ওই করে ভোট পেয়ে ওরা জিতলো, জিতে কি করলো, সকাল বিকেল বাংলার মুসলমানকে 1 ঘন্টা অন্তর অন্তর সিএনআরসির নাম করে বাংলাদেশ পাঠানোর হুমকি দিত যে বাবুল সুপ্রিয়, আমাদের আঙুল থেকে ভোটের কালি উঠতে পারলো না, সেই বাবুল সুপ্রিয়কে নিয়ে এসে এই ববি হাকিম ওই দাঙ্গাবাজ খুনি বাবুল সুপ্রিয়কে মাথায় টুপি পরিয়ে তপসিয়ায় নিয়ে গিয়ে, পিকনিক গার্ডেনে নিয়ে গিয়ে, ওদিকে পাকসা কাছে নিয়ে গিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ও ভোটের প্রচার করে ওকে বিধানসভার প্রার্থী করল মমতা বন্দ্যোপাধ্যায়, তার হয়ে কাজ করল। ওখানকার মানুষ তৃণমূল কংগ্রেসের এই নোংরা রাজনীতির মুখে ছেটার বাড়ি মারল। তার থেকে 3 মাস আগে কলকাতা কর্পোরেশনের ভোট হয়েছিল, যে বালিগঞ্জের 64-65 নম্বর ওয়ার্ডে 90% উপর ভোট পেয়ে এই মমতা ব্যানার্জি ববি হাকিমের পার্টি জিতেছিল। 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের মুখে ঝাঁটার বাড়ি মেরে ওইখানে সায়েদা হালিম জিতলো বিধানসভার ভোটে। এই রাজ্যের মেয়ে, আমাদের পার্টির একজন কংগ্রেস, সে আজকে কেন প্রার্থী? সে মুসলমান বলে তাকে কেন প্রার্থী করা হয়েছে? আর আপনার দিদি যে করছে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে ওকে নিয়ে এসে বহরমপুরে রাস্তায় ছেড়ে দিলে, রাস্তা ছিঁড়ে নিজে হোটেলে ফিরতে পারবে না একা একা, তাকে নিয়ে এসে বহরমপুরে প্রার্থী করে দিলেন। যেদিন বহরমপুরে ভোট শেষ হলো 13ই মে, সেই দিন বিকেলবেলা যে প্লেনে চেপে গুজরাট চলে গেছে, অনেক বছর পরে আবার আইপিএল এ কেকেআর হয়ে কমেন্ট্রি করার জন্য কলকাতায় আসবে, তার আগে কলকাতায় দেখাবে না ইউসুফ পাঠান। সায়েদা হালিম জিতুক কি হবে, বাংলায় থাকবে, কলকাতা থাকবে, সিপিআইএম এর মিছিলে থাকবে, মানুষের আন্দোলনে থাকবে। কৈফিয়ত দেব আমরা কেন প্রার্থী করেছি? এদের লজ্জা করে না? মাইকে দাঁড়িয়ে প্রশ্ন করছে, আবার হিসেব দিচ্ছে মুসলমান ভোট যেন তৃণমূল কংগ্রেসের পিতৃপুরুষের সম্পত্তি, সেই ভোটকে ওদের বাবার সম্পত্তি, আমরা কেন সেই ভোটকে আমাদের দিকে আনতে চেয়েছি? আমরা নাকি বিরাট অপরাধ করে বসে আছি। আপনারা চিন্তা করতে পারেন, গুজরাটে প্রার্থী করেছিল যে ইউসুফ পাঠানের কথা আপনাদেরকে বলছি, ওর ভাই ইরফান পাঠান আমার প্রিয়তম ক্রিকেটারদের মধ্যে একজন ছিল। জওয়াহরলাল শ্রীনাথদের পরবর্তীকালে, ভেঙ্কটেশ প্রসাদদের পরবর্তীকালে আমরা তাকিয়ে থাকতাম জাহিদ খান ইউসুফ পাঠানের খেলা দেখবো বলে, কিন্তু খেলার জায়গায় রাজনীতির জায়গায়। আপনারা চিন্তা করতে পারেন, দুপুরবেলা গুজরাটের মোদির হয়ে সভা করেছে, দুপুরবেলা আহমেদাবাদের মোদির হয়ে সভা করে প্রচার করে সেখান থেকে প্লেন ধরে কলকাতায় এসে বিকেলবেলা অধীর চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানের রোড শো করছে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। কিন্তু তার থেকে আমি আপনাদেরকে বলছি, এই সমস্ত কথা একদিকে, সবচেয়ে দামি কথা কালকে আমি দেখছিলাম ওই ভিডিওতে ববি হাকিম এখানে বলেছে একটা কথা, আমি বলছি, আপনারা তো, আমি তো এটা পরে ফেসবুকে দেখেছি, আপনারা তো যারা এখানকার মানুষ যেতে আসতে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আপনারা তো দাঁড়িয়ে সাক্ষাৎ এসব কথাগুলো এখানে শুনেছেন। আপনাদের মনে থাকবে, জানি না, আপনাদের নিশ্চয়ই অনেকের কানে লেগে থাকবে কথাটা। দেখলাম উনি একটা কথা বলছেন যে বিজেপি এই যে খুন করে, দাঙ্গা করে, এইসব কিছু করে, এইসবের ফলে সংখ্যালঘু মুসলমান মানুষের মধ্যে যে ইনসিকিউরিটি, এটা আমার কথা নয়, এটা ববি হাকিমের কথা, ইনসিকিউরিটি নিজে দাঁড়িয়ে বলছেন, রাজ্যের একজন মন্ত্রী। বামফ্রন্ট সরকারের সময় থেকে এখানে নিউ আলিপুরে বাই ইলেকশন জিতে এমএলএ হয়েছিল, তার আগে কাউন্সিলর ছিল, দাঁড়িয়ে বলছেন এই যে সংখ্যালঘু মানুষের এই যে ইনসিকিউরিটি, সেখান থেকে তারা যে তৃণমূলকে ভোট দেয়,
সেই ভোটে ভাগ বসানোর জন্য সিপিএম সাহেদ আলীকে প্রার্থী করেছে। আমি জিজ্ঞেস করছি, ববি হাকিম, আপনার লজ্জা করে না? আপনি তৃণমূল কংগ্রেসের প্রথম সারির একজন নেতা, আপনি নিজে একজন মুসলমান পরিবারে জন্ম নেওয়া মানুষ, আপনার লজ্জা করে না? আপনি দাঁড়িয়ে বলছেন, দাঁড়িয়ে কথা স্বীকার করছেন, মুসলমান মানুষ কোনো ভালোবাসা থেকে, কোনো সমর্থন থেকে নয়, ভয়ের চলে, দাঙ্গায় খুন হওয়ার ভয়ে তারা বাধ্য হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বাধ্য হন তারা। আপনি আর আপনার দিদি মিলে এমন পশ্চিমবাংলা তৈরি করেছেন, তারপরে আজকে চেতনায় দাঁড়িয়ে আপনাকে স্বীকার করতে হচ্ছে দাঁড়িয়ে ইনসিকিউরিটি কোনো ভালোবাসা নয়, কোনো সমর্থন নয়। আমরা মুসলমানের জন্য কিচ্ছু করিনি, আমরা স্কুল করিনি, কলেজ করিনি, হাসপাতাল করিনি, চাকরি বাকরির ব্যবস্থা করিনি, তাকে তার ফসলের দাম দিইনি, তার ছেলে মেয়েকে চাকরি দিইনি, কিছু দিইনি। খালি যে রাজ্যে বিজেপির একটা কাউন্সিলর ছিল না, যে রাজ্যে বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার ছিল না, সেই রাজ্যে বিজেপিকে ডেকে এনেছি, সেই রাজ্যে বিজেপিকে বিধানসভায় ঢুকিয়েছি, পার্লামেন্টে ঢুকিয়েছি, সেই রাজ্য থেকে ঢুকিয়ে তারপর মুসলমানকে বুঝিয়েছি। দেখে নিয়েছ, ওই দেখেছ বিজেপি, এবার আমরা হেরে গেলে বিজেপি জিতে যাবে, তোমাদের কামড়ে দেবে, বিজেপি তোমাদের কামড়ে দেবে, বকবক বলে এবার তৃণমূলকে ভোট দাও। ববি হাকিম দাঁড়িয়ে গতকাল এখানে স্বীকার করে গেছে, লজ্জা করে না তারপরে লোকের কাছে ভোট চাইতে? আমি আপনাদেরকে বলছি, এই খেলা আমাদেরকে বুঝতে হবে। যতদিন এই খেলার পাল্টা উত্তর আমরা না দিতে পারবো, ততদিন পর্যন্ত হাজারটা মিটিং করি, মিছিল করি, পশ্চিমবাংলা তৃণমূলের হাত থেকে মুক্ত হবে না। এদের চুরি, এদের চিটিংবাজি, এদের মানুষকে লুট করা, মানুষের চাকরি বিক্রি, পশ্চিমবাংলার মাটি বিক্রি, এ বন্ধ করা যাবে না। আপনারা দেখবেন মার্চ মাসে তৃণমূল ব্রিগেড একটা সমাবেশ করেছিল, তার আগে থেকে শুরু হয়েছিল এই গোটা চেতলা, ভবানীপুর, কালীঘাট থেকে শুরু করে গোটা বাংলায় দেখবেন বড় বড় হোর্ডিং লাগানো আছে, ওদের ব্রিগেডের আগে থেকে শুরু করেছিল। এবং এবার বিধানসভা, এবার লোকসভা ভোটে ওই হোর্ডিংগুলোকে নিয়ে ওরা মূলত প্রচার করছে, মানে ওটাই ওদের মূল প্রচার। কি না, কোথাও মমতা ব্যানার্জির ছবি, কোথাও ওনার ভাইপোর ছবি, কোথাও পশ্চিমবাংলার একটা মানচিত্র, তার মধ্যে থেকে কিছু মানুষের মুখ বেরিয়ে আছে, আর তলায় বড় বড় করে লেখা জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, আপনাদের পাড়ার মনে মনে লাগানো আছে হোর্ডিং। এই রাস্তা দিয়ে হাঁটলে এখানে 3-4টা হোর্ডিং খুঁজে পাওয়া যাবে। আপনাদের এই কথাটা আমি এই কারণে বলছি, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে হোর্ডিংটা করেছে, বাকি যা লেখা আছে বিরোধী শব্দটা যেখানটায় লেখা আছে বাংলা বিরোধীদের বিসর্জন, এই বিরোধী শব্দটা লেখা আছে যেখানে, বিরোধী শব্দটা লেখা আছে গেরুয়া রঙে। এটা বিজেপি করতো আমি বুঝতাম। বিজেপি আপনাকে বোঝাচ্ছে যে ভাই আমরাই হচ্ছি পশ্চিমবাংলার একমাত্র বিরোধী, আমরা ছাড়া মার্কেটে কেউ নেই। ঠিক আছে, ওরা ওদের রাজনৈতিক দল, ওরা রাজনৈতিক প্রভাবনা করবে, কিন্তু তৃণমূল কংগ্রেস কয়েকশো কোটি টাকা দিয়ে গোটা বাংলাকে হোর্ডিংয়ে মুড়িয়ে দিয়েছে। খবরের কাগজে বিজ্ঞাপন বেরোচ্ছে, আপনি ইউটিউবে, ফেসবুকে যেখানে কোনো ভিডিও দেখতে যাবেন, যা করবেন, আপনার কাছে আগেই বিজ্ঞাপন চলে আসবে। গেরুয়া রঙে তৃণমূল বিরোধী লিখে আপনার মাথায় এটা ঢুকিয়ে দিচ্ছে কোনো একটা জায়গায়, যে বাংলায় গেরুয়ারাই হচ্ছে একমাত্র সরকারের বিরোধী। কারণটা কি? এবং আপনারা জানেন, পশ্চিমবাংলা হচ্ছে এমন একটা রাজ্য, যে রাজ্যে 100 জনের মধ্যে 28 থেকে 30 জন মানুষ তারা ধর্মে মুসলমান। এই যে ববি হাকিম বলছিল ইনসিকিউরিটি, গতকাল এখানে বলে গেছে অনিশ্চয়তা, ভয়, দাঙ্গায় খুন হওয়ার ভয়, এখানে আতলাক হওয়ার ভয়, এখানে বিলকিস বানু হয়ে যাওয়ার ভয়, এই ভয় আছে। যদি আজকে এখানে তৃণমূলের বিরোধী শক্তি হয় বামফ্রন্ট কংগ্রেস, যদি এরকম পরিস্থিতি হয় যে তৃণমূল হারলে বামফ্রন্ট জিতবে, কংগ্রেস জিতবে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে মানুষ হাত খুলে ভোট দিতে পারবেন। 30% মুসলমান মানুষও তৃণমূলের বিরুদ্ধে হাত খুলে ভোট দিতে পারবেন। তাদের বামফ্রন্টকে নিয়ে, কংগ্রেসকে নিয়ে কোনো ভয় নেই, কিন্তু বিজেপিকে নিয়ে ভয় আছে, ইনসিকিউরিটি আছে। ববি হাকিম যে ইনসিকিউরিটির কথা এখানে দাঁড়িয়ে গতকাল বলে গেছে। তাই কি করতে হবে? ভোটের পরে সিপিএম এর পার্টি অফিসে হামলা করে, সিপিএম এর বন ধর্মঘট ভেঙে, ওদের লোকেদেরকে খুন করে, জেলে ঢুকিয়ে, রক্ত ঝরিয়ে সিপিএমকে শেষ করা। যে কংগ্রেসের ঘরে জন্ম নিলাম, যে কংগ্রেসের কাঁধে ঘর করে পশ্চিমবাংলায় ক্ষমতায় এলাম, সেই কংগ্রেসের একের পর এক এমএলএ, একের পর এক কাউন্সিলর, একের পর এক পঞ্চায়েত মেম্বার ভাঙিয়ে এনে কংগ্রেসকে শেষ করে। তার বদলে বিজেপির কতগুলো আসনের এখানে ব্যবস্থা করে দেয়। তারপরে কি হবে? বাংলায় যখনই কোনো ভোট আসবে, তখন বাংলার 100 জন মানুষের মধ্যে 30 জন মুসলমান মানুষকে গিয়ে বুঝিয়ে দিয়ে আসো, এই ববি হাকিমরা গিয়ে বুঝিয়ে দিয়ে আসবে, কোনো ভালোবেসে নয়, নিজের ইনসিকিউরিটি থেকে ভোট দাও। এখন কিন্তু বাংলায় আর সিপিএম নেই, কংগ্রেস নেই, এখন বিজেপি আছে। দেখেছো তো, আমরা হারলে বিজেপি জিতে যাবে। আমি চাল চুরি করি, আমি ডাল চুরি করি, আমি রেশন চুরি করি, আমি চাকরি চুরি করি, আমি যাই অপরাধ করি না কেন, আমি তোমার কলেজে ভর্তি হওয়ার সময় ছেলেমেয়ের কাছ থেকে পয়সা খেয়েছি, আমি তোমাদের পঞ্চায়েতে ভোট দিতে দিইনি, মিউনিসিপ্যালিটিতে ভোট দিতে দিইনি,
যা পারবো চুরি করবো, দৌরাত্ম করবো, রংবাজি করবো, তারপরও ভোটটা আমাদেরকেই দিতে হবে। কেননা যদি তৃণমূল হেরে যায় তাহলে বিজেপি চলে আসবে, তৃণমূল তোমাদেরকে ভাতে মারছে, বিজেপি আসলে হাতে মারবে। এই করে 100 জনের মধ্যে 30 জন সংখ্যালঘু মুসলমান মানুষের ভোটটাকে কবজা করে নিতে পারলে ও অনন্ত পারে, এরা চুরিও করে যাবে, এরা ভোটেও জিতে যাবে, চুরিও করবে, ভোটেও জিতবে, দিনের পর দিন এই চলবে। আমি কথাটা আপনাদেরকে এই কারণে বলছি, যতবার ভোটের ফলাফল বেরোবে, এই গতবার যেরকম হয়েছিল, বিজেপি অনেকগুলো আসন পেল। 2019-এর যেদিন ভোটের ফলাফল বেরোলো সেই দিন বিকেল থেকে তৃণমূল কংগ্রেস বলা শুরু করে দিল মুসলিম মহল্লায় গিয়ে, দেখে নিয়েছ বিজেপি কোথায় চলে এসছে, বাম কংগ্রেসকে আমরা হারিয়ে দিয়েছি, বিজেপি কোথায় চলে এসছে। এবার যদি বিধানসভায় আমরা না জিতি তাহলে কিন্তু বিজেপির সরকার হবে পশ্চিমবাংলায়, তাই আমাদেরকে ভোট দাও। একটা বিধানসভা ভোট পার করে নিল। যতবার এখানে বিজেপির ভোট বাড়বে, যতবার এখানে বিজেপি আসন পাবে, ততবার তৃণমূলেই খেলা খেলতে পারবে। আপনাদের সবার কাছে আবেদন করছি, এখানে এই এলাকায় আমরা বহু বছর জিতিনি, মনীষাঙ্গালের পর থেকে আমরা এখানে ওয়ার্ডে জিতিনি, বিধানসভায় লোকসভায় তো আমরা জিতিনি, তারও আগে থেকে বহু বছর এই দক্ষিণ কলকাতায় আমরা জিতিনি। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদেরকে একবার সুযোগ দিন। এত বছর ধরে ওদেরকে সুযোগ দিলেন, একবার আমাদেরকে সুযোগ দিন। আমরা যদি কাজ করতে না পারি, আপনার প্রত্যাশা যদি পূরণ করতে না পারি, পরের বার আমাদেরকে আবার পাল্টে দেবেন। কিন্তু একটা বারের জন্য আমাদেরকে সুযোগ দিন, খালি দক্ষিণ কলকাতার চেহারাকে পাল্টানোর জন্য নয়, আমাদের রাজ্যের রাজনীতির চেহারাকে পাল্টানোর জন্য। যদি বামপন্থীদের আসন বাড়ে, যদি কংগ্রেসের আসন বাড়ে, যদি তৃণমূলের আসন কমে, বিজেপি যদি পশ্চিমবাংলা থেকে হারিয়ে যায়, তাহলে সামনের বিধানসভা ভোটে তৃণমূল আর বিজেপির ভয় দেখিয়ে 30% সংখ্যালঘু মানুষের ভোট আদায় করতে পারবে না। সমানে সমানে লড়াই হবে। তারপরে তৃণমূলকে হারিয়ে বাম কংগ্রেস জোটের সরকার হবে 2026 সালে পশ্চিমবাংলাতে, যদি আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন। কিন্তু যতবার বিজেপি এখান থেকে কতগুলো আসন পাবে, ততবার তৃণমূল কংগ্রেস এই রাজনীতি করতে ওদের সুবিধা হবে যে বিজেপির ভয়ে সব ভুলে যাও, আমি সন্দেশখালী করেছি, আমি চুরি করে আমার মন্ত্রীরা জেল খাটছে, মানুষের পেটের খাবার চুরি করেছি, ছেলে মেয়েদের শিক্ষা চুরি করেছি, সব করেছি, সর্বনাশ করেছি, তারপর আমাকে ভোট দিতে হবে, নাহলে বিজেপি চলে আসবে, তৃণমূলের এই খেলা বন্ধ হবে। আপনাদের কাছে আবেদন করছি, আপনারা সায়েদ হামিমকে জেতান। আমার শেষ কথা আপনাদেরকে বলছি, দেখুন এখন দেখবেন এই ববি হাকিম আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাইপো, ওদের এখন একটাই কাজ হয়েছে, ঘুরে ঘুরে বাকি সব আশা ছেড়ে এখন একটা কথা বলে বেড়াচ্ছে, খালি কি একটা কথা বলে বেড়াচ্ছে ঘুরে ঘুরে, যে ওরা হারলে, আমরা জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। কার বাপের টাকা বলুন তো এগুলো? যদি ইচ্ছা বন্ধ হয়ে যাবে, কার বাবার পকেট থেকে আসে টাকাগুলো? এই পশ্চিমবাংলায় বার্ধক্য ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার, বিধবা ভাতা, বেকার ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার। বছরের পর বছর দক্ষিণ কলকাতায় আমরা জিতিনি, বছরের পর বছর চেতলায় আমরা জিতিনি, আলিপুরে, ভবানীপুরে আমরা জিতিনি। বলুন বার্ধক্য ভাতা বন্ধ হওয়ার কথা কেউ বলেছিল? এই যে এখানে সত্যবাবু পল্টুবাবুরা বসে আছেন, কোনোদিন বলেছিলেন বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাবে এই এলাকায়? আমরা জিতছি না বলে, ভোটে লিড পাচ্ছি না বলে। আমরা জানতাম এই টাকাগুলো আমাদের পকেটের টাকা নয়, এগুলো জ্যোতি বসুরও টাকা নয়, বুদ্ধদেব ভট্টাচার্যের টাকা নয়, মানুষের টাকা, মানুষ পাচ্ছেন, কারো দয়া পাচ্ছেন না। কারা এরা? কোন হরিদাস পাল এসে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে যদি তৃণমূল হেরে যায়? ওরা বলতো ওরা নাকি মমতা ব্যানার্জির মুখ দেখিয়ে নাকি ভোট করে, ওদেরকে নাকি লোকে মমতা ব্যানার্জির মুখ দেখে ভোট দেয়। এইবার দেখবেন আর মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘুরছে না। এর আগে পর্যন্ত দেখতাম ভোটের আগে ওরা বড় বড় মমতা ব্যানার্জির ছবি নিয়ে ঘুরে বেড়াতো, মমতা ব্যানার্জির মুখোশ করে ঘুরে বেড়াতো। এইবার আর মমতা ব্যানার্জির ছবি দেখছি না। এবার দেখছি প্রত্যেকের থার্মোকলের ঘর বানিয়েছে পাড়ায় পাড়ায়, থার্মোকলের ঘর একটা ঝেড়ার কাটিতে বেঁধে ঘুরে বেড়াচ্ছে, আর গায়ে লিখে দিয়েছে লক্ষ্মীর ভান্ডার, দেখিয়ে বলছে এই আমাদের দিদি দেখো এটা দিয়েছে, এটা থেকে আমাদেরকে ভোট দাও। মানে ওরাও বুঝে গেছে এখন মমতা ব্যানার্জির মুখ দেখলে যেগুলো ভোট দেবে, থার্মোকলের ঘর দেখলেও তার থেকে বেশি লোক ভোট দেবে। এখন এমন অবস্থা হয়ে গেছে। না, আপনাদেরকে বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনো ফালতু কথায় কান দেবেন না, এবং এই বক্তব্য আমাদের প্রত্যেকজন মানুষের কাছে জনে জনে পৌঁছে দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার হতে পারে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলো সরকারি প্রকল্প, সরকারি টাকা, কারো ক্ষমতা হবে না 10টা 9 পয়সা কোনো প্রকল্পের বন্ধ করা। আর আমরা আপনাদের এটাও বলছি, যদি ববি হাকিম কোম্পানি ভেবে থাকে কোথাও, মুখে তো এটা বলবে না, কিন্তু তলে তলে যদি পরিকল্পনা করে থাকে কোনো জায়গা থেকে তৃণমূল হারলে, তৃণমূলের ভোট করলে, সেখানকার লোককে সাহায্য করার জন্য কয়েকদিনের জন্য সরকারি প্রকল্পের টাকা বন্ধ রাখবে, তাহলে আপনাদেরকে বলছি, যদি ববি হাকিমের দাদা বড়দা পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলা থেকে চাকরি চুরির টাকা বার করে থাকতে পেরে থাকি, যদি অর্পিতার খাটের তলা থেকে চাকরির টাকা বার করে থাকতে পেরে থাকি, তাহলে নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা আমরা বার করতে পারবো। ওইটুকু ক্ষমতা আমাদের আছে। আমাদেরকে ভরসা করে আজব দিকেও ঠকেনি, আজব দিকে ভবিষ্যতেও কেউ থাকবে না। আপনাদের সবার কাছে সায়েদ হামিমের জন্য, বাম কংগ্রেস জোটের জন্য আপনাদের সমর্থন চেয়ে বহু বছর ধরে এখানে আমরা সুযোগ পাইনি, আপনারা আমাদেরকে একবার সুযোগ দিয়ে দেখুন।
আমরা যাই করি না কেন ববি হাকিমের মতো হাত পেতে ঘুষ খাবো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো গরু চুরি চাকরি চুরি করবো না। জিতি হারি ভালোই মন্দই মানুষের পাশে থেকেছি। আগামী দিনে সুযোগ পেলে খালি আপনাদের সমর্থন নয়, আপনাদের পরামর্শ নিয়ে আগামী দিনে কাজ করব। সায়েদ হালিম কাজ করবে, আমাদের যারা কমরেডরা রয়েছেন তারা কাজ করবেন। আপনাদের কাছে এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার। বললাম তাহলে, হ্যাঁ চলি, হ্যাঁ দেবো কথা তুই আসিস ভাবি অবধি সত্যি আছিস, বাহ ভালো আসি বলবো, হ্যাঁ চলি, হ্যাঁ।